50 বছরের পথ পরিক্রমায় বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন চোখে পড়ার মতো। আমরা চাই বাংলাদেশের বর্তমান অর্থনীতি এবং আন্তর্জাতিক যে কোনো প্রভাব বাংলাদেশের এই অর্থনীতিতে যখন পড়ে এবং যে কোনো ব্যবসার অগ্রগতি বিভিন্ন বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠানে আলোচনা করতে। সবাইকে স্বাগত জানাই আজকের এটিএন বিজনেস অ্যান্ড ফিনান্স অনুষ্ঠানে। সাথে আছি আমি শারমিন মিশু। প্রিয় দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় 50 বছরে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা এবং ব্যাংকিং খাতের বিকাশ। এই বিষয়ে আপনারা আমাদেরকে ফোন করতে পারেন, যে কোনো মতামত জানাতে পারেন কিংবা যে কোনো প্রশ্ন রাখতে পারেন এই নাম্বারটিতে ফোন করে। নাম্বারটি হচ্ছে 0281897766 এবং সেই সাথে আপনারা ফেসবুক লাইভে দেখতে পারেন এটিএন বাংলা ফেসবুক পেজ থেকে সরাসরি, এবং যে কোনো কমেন্টও করতে পারেন সেখানে। চলুন পরিচয় করে দিই আমাদের আজকের আমন্ত্রিত অতিথিদের সাথে। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন জনাব ব্যারিস্টার এএম মাসুম, পুঁজিবাজার ও অর্থনীতি বিশ্লেষক। আমাদের মাঝে অনলাইনে যুক্ত আছেন ডক্টর মোহাম্মদ ফরাজ উদ্দিন, অর্থনীতিবিদ ও সাবেক গভর্নর, বাংলাদেশ ব্যাংক। সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি অনলাইনে যিনি আছেন এবং স্টুডিওতে। আমরা একদম শুরুতেই যেটা বলছি, আগামীকাল 26শে মার্চ এবং আজকের এই দিনটিতে 50 বছর আগে যে ভয়াবহতা ছিল, আমরা কিন্তু এখন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি। তবু আমাদের দেশের মানুষকে আরও কীভাবে ভালো রাখা যায় সেই চিন্তাই করব। একটা দেশের অর্থনীতি কিন্তু ব্যাংকিং সেক্টর ডেভেলপমেন্টের সাথে ফুললি কানেক্টেড। তো সেই জায়গাটা নিয়ে যদি কথা বলি, যে আমাদের এখন যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি, আমাদের অনেকগুলো পলিসির বিষয় রয়েছে, এখনও অনেক নতুন অ্যামেন্ডমেন্ট হচ্ছে, সবগুলো বিষয় নিয়ে আমরা আস্তে আস্তে কথা বলতে চাই। বর্তমান পরিস্থিতিতে ব্যাংকিং যে সুবিধা সাধারণ মানুষকে দেওয়া হচ্ছে করোনা পরবর্তী কিংবা এই সময়কালীন ব্যবসায়ীদেরকে, সেই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে শুনবো। আপনি যেহেতু 50 ইয়ার্স লং ওয়ে যে বাংলাদেশ কোথা থেকে কোথায় আসছে, তাহলে একটু ব্যাকগ্রাউন্ড ব্যাংকিং সেক্টরেই বলি। ধরেন আমাদের 1971-এ যদি আপনি দেখেন, আমাদের তখন ব্যাংকিং টোটাল ব্রাঞ্চেস ছিল 1130 রাফলি, এবং সেখানে অনলি 12টা ব্যাংক ছিল। এবং 1972 আমাদের পিও 1972-এর মাধ্যমে বাংলাদেশ ব্যাংক হলো। এরপরে আজকে যদি আপনি দেখেন ব্যাংকিং সেক্টরে টোটাল অ্যারাউন্ড 10,000 ব্রাঞ্চেস, এবং আজকে যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন দেখছেন, যেখানে 71-এ আমাদের জিডিপি ছিল -14, সেই -14 থেকে আমরা জিডিপি কিন্তু 8.25 পর্যন্ত চলে গিয়েছে। এবং এই করোনা স্টেজেও বাংলাদেশ কিভাবে স্ট্যান্ড দাঁড়িয়ে আছে পুরো পৃথিবীর সামনে এক্সাম্পল হিসেবে, সেটা কিন্তু অনেকটাই ব্যাংকিং সেক্টরের অবদান। কারণ আপনি অন্য দেশের যে ইকোনমি যেভাবে হয়, সেটা হলো যে তাদের মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেট, মানি মার্কেট থেকে হয়তো বা 25 to 30% কন্ট্রিবিউশন আসে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে, বাকিটা আসে কিন্তু ক্যাপিটাল মার্কেট থেকে। বাট আমাদের দেশের চিত্রটা একটু ডিফারেন্ট। আমাদের দেশের চিত্রটা পুরোটাই বলতে গেলে কিন্তু আমাদের ব্যাংকিং সেক্টর থেকে আসে। সেটা কিন্তু হাইয়েস্ট হওয়া উচিত 25 to 30%, যেটাও আপনার ডেভেলপড কান্ট্রির সাথে যদি কম্পেয়ার করি। তো সেই হিসাবে আজকে ধরেন গার্মেন্টস ইন্ডাস্ট্রির কথা বলেন, আপনি লেদার ইন্ডাস্ট্রির কথা বলেন, আপনি এসএমই সেক্টর বলেন, সমস্ত দিক থেকেই আমাদের সেক্টর কিন্তু সেভাবেই অ্যাডভান্স হয়েছে বিকজ অফ দি ব্যাংকিং সেক্টরের কন্ট্রিবিউশন। এবং লাইকে যারা এই সেক্টরে ছিলেন, এক হলো যারা ডাইরেক্টর মানে মালিক অবস্থাতে, আরেক হলো যারা ম্যানেজমেন্টে ছিল, যেমন আমাদের স্যার ফরাসুদ্দিন স্যার, যেমন ওনাদের মতো যারা ছিল, এরা কিন্তু এই সেক্টরকে অনেক অ্যাডভান্স করে নিয়ে গেছে। এবং একদম গ্রামের পর্যায়ে শহরের বাইরে যারা থাকে তাদেরকে কিন্তু কিভাবে এইটার কানেক্টিভিটির মধ্যে আনা যায় সেই জায়গাটা তার লক্ষ্য দিয়েছে। মাইক্রো ক্রেডিট থেকে শুরু করে ওমেন এন্টারপ্রেনারদেরকে কিভাবে সুযোগ সুবিধা দেওয়া যায় সেই জায়গাটা লক্ষ্য রেখেছে। এবং সেটা একটা জিনিস আমি বলতে হয় যে একটু খারাপ লাগছে, সেটা হলো যে এই যে করোনার যে স্টিমুলাস প্যাকেজ দিয়েছিল, এখানে প্রায় লার্জ ইন্ডাস্ট্রির জন্য 33,000 crore টাকা দিয়েছিল, সেখানে 90% কিন্তু ডিসবার্স হয়ে গেছে। বাট এগ্রিকালচারে যেটা দিয়েছে অনলি 69 to 70%-এর মতো ডিসবার্স হয়েছে। বাট এসএমই সেক্টরে সেটা আরও ওয়ার্স, অ্যারাউন্ড 59-60%-এর নিচে, যেটা আরও বেশি হওয়া উচিত ছিল ডিসবার্স। যদিও এটা টাইম 31 মার্চ পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে। এবং আমার কাছে মনে হচ্ছে যে এসএমই সেক্টরটাতে আরও কনসেন্ট্রেশন করা উচিত, এবং আরও কিভাবে এই সেক্টরটাতে কিভাবে এই সেক্টরে যারা আছে তাদেরকে ধরেন তো ওই স্টিমুলাস প্যাকেজ যখন দেওয়া হয় তখন তো বলা হয়েছে যে ব্যাংক এবং ক্লায়েন্ট রিলেশনশিপ বেসিস
কিন্তু এখানে যারা এসএমইতে তাদের তো অনেকেরই হয়তো বা ব্যাংকিং সেক্টরে লেনদেন নেই, তাদের সাথে ব্যাংকের সাথে সেইভাবে সম্পর্ক নেই। তো এই যে রুট লেভেলে সেই জায়গাটা আমার মনে হয় আরও বেশি আমাদের। এবং আরেকটা জিনিস হচ্ছে স্মল অ্যান্ড মিডিয়ামদের, যদি স্মলের কথাই বলি, তারা কিন্তু ওই প্রপার প্রসিডিওরে যেতেই পারবে না, অথবা কিভাবে কোথায় গেলে কিভাবে প্রসিডিওরটা কি মেনটেন করতে হয়, চেইন অফ কমান্ডটা কি, এই জিনিসটাতে তারা পারদর্শী নয় বলে কিন্তু তারা হয়তো অ্যাপ্লাই করছে না। রাইটলি অ্যাড্রেস। এখানে যেটা হলো ধরেন এই যে অ্যাপ্লিকেশনের যে ফর্মালিটিস এবং আপনার ওখানে ওই এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ যেই টাস্ক, এই ফর্ম ফিল আপ করা, এবং অনেক জায়গাতেই দেখা যায় যখনই ব্যাংকের কথা আসে তখনই তারা কোলাটেরাল চায়। এটা ব্যাংকেরও দোষ না, কারণ রিস্ক মিনিমাইজ করতে হলে তাদেরকে কোলাটেরাল। এবং আরেকটা যেমন ব্যাপার যেটা হলো যে 9% যে লেন্ডিং একটা ইন্টারেস্ট বাধা, সেটা কিন্তু এসএমই যদি আপনি করতে যান তখন কিন্তু আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ কস্টটা অনেক বেড়ে যায়। সেই ক্ষেত্রে তাদের এই 9% ম্যানেজ করাটা আমার মনে হয় একটু ডিফিকাল্ট, কারণ স্প্রেড যদি আপনি 4% বা 3% রাখতে চান সেটা ব্যাংকের জন্য একটু কষ্ট হয়ে যাবে। তো সেই জন্য আমার মনে হয় এখানে যদি একটু বাড়িয়ে দিয়ে যে যারা এসএমইর এই ডিসচার্জ করবে সেইখানে যেই অ্যামাউন্টটা হয়তো বা 5 থেকে 6% যদি তাদেরকে একটা দেওয়া হতো, যে সাবসিডাইজ করা হতো, তাহলে হয়তোবা অনেক ভালো হতো। জি, আমি আবারও আসছি আপনার কাছে। আমি একটু চলে যাচ্ছি, আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন ডক্টর মোহাম্মদ ফরাশ উদ্দিন। আমরা কথা বলছিলাম যে বিগত সময়ের ব্যাংকিং সেক্টর এবং বর্তমান পরিস্থিতি নিয়ে এবং স্টিমুলাস প্যাকেজ নিয়ে কথা বলছিলাম। আপনার কাছে একটু আসবো যে এখন এই পর্যায়ে দাঁড়িয়ে কোন বেসিক বড় নেগেটিভ জায়গা আমাদের রয়েছে এই ব্যাংকিং সেক্টরে, কোন জায়গাগুলোতে আমাদের এখন সত্যিকার অর্থে কাজ করা দরকার? আপনাকে ধন্যবাদ। এবং আজকের দিনে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, তার প্রতি শ্রদ্ধা জানানো উচিত সবারই, এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আনন্দ প্রকাশ করছি। জি, গত 50 বছরে আমাদের অর্থনীতিটা কোথা থেকে কোথায় আসছে আমাদেরকে দেখা দরকার। 72 সনে জিডিপি ছিল $9 বিলিয়ন, এখন হয়েছে $340 বিলিয়ন। মাথাপিছু আয় বিশ্বব্যাংক বলছে ছিল $85, এখন $2000। শিশু মৃত্যু ছিল তখন 200-র বেশি, এখন 28। পপুলেশন, জনসংখ্যা বৃদ্ধি ছিল 3.3 ভাগ, এখন হয়েছে 1.3 ভাগ। আমি অনেকগুলা পরিসংখ্যান দিতে পারি। কথাটা হচ্ছে, তখন বাংলাদেশকে বলা হতো, প্রথমে বলা হতো ব্যাকওয়ার্ড কান্ট্রি, তারপরে বলা হতো আনডেভেলপড কান্ট্রি। বঙ্গবন্ধু জাতির পিতা জাতিসংঘে দরখাস্ত দিয়ে ওইটাকে লিস্ট ডেভেলপড কান্ট্রি করলেন, কিছুটা মর্যাদায় আনলেন। সেইখান থেকে আমরা এখন যে জায়গায় আসছি, এখন আইএমএফ বলছে মাত্র 19টা দেশের ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে, তার মধ্যে বাংলাদেশ একটা। 2017 সনে পাকিস্তানকে ছাড়িয়ে গেছে মাথাপিছু আয়, আর এবছর ভারতকে ছাড়িয়ে গেছে। কিন্তু এখানে অবশ্যই সতর্কতা প্রয়োজন। ভারতের এখন পূর্বাভাস হলো এই বছর তাদের জিডিপির প্রবৃদ্ধি হবে 12%। আমাদের দেশে আমি মনে করি না 8.2 যেটা প্রাক্কলন করা হয়েছে সেটা অর্জিত হবে বলে মনে করি না। এই যে অর্জন, আরো অসাধারণ অনেক অর্জন আছে, তাতে বাংলাদেশের ব্যাংকিং খাত সহায়তা করেছে, কিন্তু ব্যাংকিং খাতে এটা অর্জনটা এনেছে, এটা বোধ হয় আমার পক্ষে একমাত্র একটু ডিফিকাল্ট। অর্থনীতি তার নিজস্ব গতিতে, জাতির পিতার নেতৃত্বে, এবং গত 12 বছরে তার সুযোগ্য সন্তান, জ্যেষ্ঠ সন্তান জনবন্ধু শেখ হাসিনার নেতৃত্বে চলে যাচ্ছে। বিশ্বনন্দিত। আমরা এখন উন্নয়নশীল দেশের পরীক্ষা পাশ করেছি। আমাদেরকে এখন আমাদের নেতাকে বলা হয় মানবতার মাতা, মাদার অফ হিউম্যানিটি। জাতিসংঘ অহরহ তাকে ফোন করে বলে এই একটা সমস্যা আছে, আমরা সলভ করছি, আপনি কি কোনো পরামর্শ দেবেন? এখন কথা হচ্ছে, আপনারা প্রণোদনার আলোচনায় গেছেন,
যেতেই পারেন। ব্যাংকিং খাতের সমস্যার কথা আলোচনা করার আগে আমি যেটা বলতে চাই যে বাংলাদেশের ব্যাংকিং খাত এই 50 বছরের অর্জনে যেভাবে সহায়তা করেছে তাকে সেই পরিমাণ কৃতিত্ব দেওয়া হয় না। আমি মনে করি অর্জন অনেক বেশি। এই কথা বলার পরে এক নিঃশ্বাসেই আমাকে বলতে হবে যে ব্যাংকিং খাতের সমস্যা একেবারেই বিরাট, নগণ্য তো নয়, বিরাট। আমি কথাগুলো বলছি বঙ্গবন্ধুর একান্ত সচিব হিসাবে, যে সময়টা কাজ করেছি, যে গৌরব, যে আস্থা অর্জন করেছিলাম, সেই শক্তিতে বলছি। এখন ব্যাংকের অ্যাকাউন্টের সংখ্যা 1,12,00,000। তার মধ্যে 43,000 অ্যাকাউন্ট, 43,000, 1,12,00,000 মধ্যে। সেইখানে আমানত আছে 45%। তাহলে আপনি বুঝেন এখন 99.99 ভাগ অ্যাকাউন্টে আছে হলো অর্ধেক আমানত, আর বাকি অর্ধেক আমানত আছে 0.001। এতেই বোঝা যায় যে ব্যাংকিং খাত ওই যে 92 সনে বিশ্ব ব্যাংকের কুপরামর্শে এই যে প্রজেক্ট ল্যান্ডিং, তাতে যে নামিয়ে দেওয়া হলো তফসিলি ব্যাংকে, এর ফলে আমাদের একটা বড় সর্বনাশ হয়ে গেছে। মাসুদ সাহেব বলেছেন অন্যান্য দেশে বিনিয়োগযোগ্য তহবিল সাধারণত মূলধন মার্কেট থেকে আসে, আপনার গভর্নমেন্টের যে প্রভিডেন্ট ফান্ড ওইখান থেকে আছে, ইন্স্যুরেন্স থেকে আসে, কিন্তু আমাদের এখানে এটা আসতেছে ব্যাংকিং খাত থেকে। এটা অভিপ্রেত নয়, এটাকে রিভার্স করতে হবে। আমাদেরকে ক্যাপিটাল মার্কেটকে চাঙ্গা করতে হবে, ওর উপরে মানুষের আস্থা ফিরিয়ে আনতে হবে, ওইখান থেকে আমাদের বিনিয়োগযোগ্য তহবিল আনতে হবে। এখন প্রশ্ন হলো ব্যাংকিং খাতের সংস্কার। একটা পিকচার আমার চোখের সামনে ভাসে। 2.5-3 বছর আগে আমরা কিন্তু এখন বাজার ভিত্তিক অর্থনীতিতে আছি। এই বাজার ভিত্তিক অর্থনীতিতে সুদের হার বাজার নির্ধারণ করবে, বাংলাদেশ ব্যাংক বা সরকার নয়। এইটাই বাজার ভিত্তিক অর্থনীতির গ্রামার। তো বছর 3 কাকে অর্থমন্ত্রী মহোদয় অনেক আমাদের বিনিয়োগকারী ব্যবসায়ীদের নিয়ে বসেছেন, এবং তার মধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এসেছেন। তাকে বলা হয়েছে আপনি সিআরআর এত বেশি রাখছেন কেন, ওইটা 2% কমিয়ে দেন। এইভাবে কিন্তু বাজার অর্থনীতি চলে না। আমার মনে হয় সংস্কারটা শুরু হওয়া উচিত। বেসরকারি খাতের ব্যাংকগুলোর যে কার্টেল আছে তারাই ঠিক করে কত সুদ হবে, এইটাকে প্রথম ভেঙে দেওয়া দরকার। এটাকে ভেঙে দিলে, আর যদি বিনিয়োগযোগ্য তহবিল বেশিরভাগই মূলধনী মার্কেট থেকে আসে, এবং যদি সুদ মাফ করার যে তামাশাটা আছে ওইটাকে বোধহয় বন্ধ করে দিতে হবে। দিয়ে তারপরে যে গ্রামারে ব্যাংকিং চলে, একটা ঋণ যদি পুনঃসংস্থান করতে হয় তার কতগুলা নীতি কৌশল আছে। আমরা যদি 1/1/2009 এই সমস্ত ব্যাপারে যে সমস্ত নীতি কৌশল ছিল ওইখানে যদি ফিরে যায়, তাহলে খেলাপিও কমবে, আপনার এই সমতা অনেক বেশি আসবে, এবং সুদের হারটা ব্যাংকিং খাতে মার্কেট থেকে আপনার এটা নির্ধারণ করা সম্ভব হবে। অনেক দূর যেতে হবে, কিন্তু আমি শুধু যে নেতিবাচক কথা বলবো তা না। এই যে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন 1,26,000 কোটি টাকার প্রণোদনা, সোজা কথা নয় একটি দেশের পক্ষে। তার মধ্যে বড় বড়দের যে ঋণ আছে, যার মধ্যে অনেক খেলাপি আছে, বেশিরভাগই খেলাপি আছে, হয়তো অনেক খেলাপি, তাদের ঋণগুলো কিন্তু চটচট করে চলে যাচ্ছে। আর কুটির, ক্ষুদ্র এবং অতি ক্ষুদ্র, মাঝারি এখানে আনবেন না, মাঝারি অন্য ক্যাটাগরি। কুটির, অতি ক্ষুদ্র এবং ক্ষুদ্র শিল্পের জন্য যে 26,000 কোটি টাকার প্রণোদনা ঘোষণা করা হয়েছে ওইটা চলছে না। আপনারা বলছেন যে ব্যাংকের যে ফর্ম ফিল আপ করা, যে এগুলো তো তারা জানবে না, তাদেরকে শিখাতে হবে, তাদেরকে প্রকল্প বানানো শিখাতে হবে। তাদেরকে ঋণটা দিলে যদি সেই ঋণ তারা কাজে লাগাবেন, সেলফ এমপ্লয়মেন্ট এবং এমপ্লয়মেন্ট
তখনই দেশে এই যে শতকরা 38% আন্ডার এমপ্লয়েড লোক আছেন, এটা হয়তো কোভিডে আরো বেশি ছিল, তাদের জন্য কর্মসংস্থান করা সম্ভব হবে। জাপানে যেটা হয়, যুক্তরাষ্ট্রে যেটা হয়, শতকরা 60% কর্মসংস্থান তাদের মধ্যে হয়। কর্মসংস্থান হবে, আয় হবে, দারিদ্র্য আরো কমবে এবং বৈষম্য চলে যাবে। এই পর্যায়ে পর্যন্ত বললাম, পরে দরকার হলে আরো কথা বলবো। অবশ্যই আবারও ফিরবো আপনার কাছে। অনেকগুলো বিষয় কিন্তু স্যারের কাছ থেকে আমরা শুনতে পেয়েছি এবং মেইনলি যে জায়গাগুলো আমাদের ওভারকাম করা দরকার সেই জায়গাগুলো আসলে কিভাবে হবে জানি না। তবে আমি যদি একটু বলি যে ব্যাংকের লিকুইডিটি স্টেটাস, যেটা আমরা বিভিন্ন সময় শুনেছি যে ব্যাংকে তেমন তারল্য নেই, কিন্তু এখন যে পর্যায়ে রয়েছে যতটুকু তারল্য আর রয়েছে সেটাকে কিন্তু কাজে লাগানোর যে স্কোপটা, ওই জায়গাটা বোধহয় কিছুটা আমরা কম কাজে লাগাতে পারছি এবং প্রাইভেট সেক্টরের যে ক্রেডিট গ্রোথ রেট এটাও তেমন একটা আশানুরূপ নয়। তো এই বিষয়ে আপনার কাছে কথা শুনবো। আমি একটু স্যারের সাথে আরেকটা সুখবর দিয়ে আসি। আমাদের রিসেন্টলি এই সাউথ এশিয়ার মধ্যে আপনার যে হেরিটেজ ফাউন্ডেশন 2021, সেখানে আপনার ইকোনমিক ফ্রিডম, নেশনের প্রতিটা নেশনে ইকোনমি ফ্রিডম, এটার একটা ইয়ে হয়েছে। সেখানে বাংলাদেশে স্কোর আসছে 56 পয়েন্ট অ্যাভভ আউট অফ 100, এবং বাংলাদেশ সেখানে সেকেন্ড পজিশনে, যেখানে ইন্ডিয়া, পাকিস্তান, আপনার শ্রীলঙ্কা তাদের উপরে। তার মানে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের যে ইকোনমি, সেটা কিন্তু যেভাবেই হোক আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই যে করোনা স্টেজেও সেটাকে কিন্তু বহাল রেখেছে। এবং আপনি দেখবেন যে এই যে লিকুইডিটি আজকে বলছেন, আপনি করোনার আগেই তো আমাদের লিকুইডিটি ক্রাইসিস ওয়ান অফ দি মেজর রিজন ছিল আমাদের ব্যাংকিং সেক্টরে, কিন্তু সেটাকে কিভাবে তারা ম্যানেজ করেছে দেখেন। প্রথমে আমাদের যে পলিসি ইন্টারভেনশন, যেটা মনিটারি পলিসি ইন্টারভেনশন করলো বাংলাদেশ ব্যাংক, এবং তার মাধ্যমে একটা লিকুইডিটি আসলো ব্যাংকিং সেক্টরে। সেকেন্ড হলো এই যে স্টিমুলাস প্যাকেজ দিয়েছে 1,26,000 কোটি টাকা অ্যারাউন্ড, সেখান থেকেও তো ধরেন আপনি 50% যদি বাংলাদেশ ব্যাংকের, সেখানেও অ্যারাউন্ড 60,000 crore টাকার মতো কিন্তু ব্যাংকিং সেক্টরে আসছে। প্লাস আপনি রেমিটেন্স, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, ইভেন করোনার সময় অনেক আপনার ইনভেস্টমেন্ট, মানে কি বলে এটাকে, আপনাকে অনেক ধরনের হেল্প অ্যাসিস্ট্যান্স আসছে বিভিন্ন জায়গা থেকে, এবং সেই টাকা ডলারগুলিও কিন্তু অ্যাপ্রিসিয়েট যাতে না হয় সেটার জন্য কিন্তু বাংলাদেশ ব্যাংক প্রায় আপনার এই ডলারগুলি নিয়েছে, এবং সেই জন্য ডলারেরও রিজার্ভ কিন্তু প্রায় 11 বিলিয়ন ডলার আছে বাংলাদেশ ব্যাংকের ইয়েতে। তো এখন এই যে টোটাল যে সিনারিও, সেখানে দেখা যাচ্ছে এখন 2,04,000 crore টাকার মতো আমাদের ব্যাংকিং সেক্টরে আছে। সেটা হয়তো বা লিকুইড ফর্মে, ক্যাশ ফর্মে হয়তো বা আপনার 60,000 to 70,000 crore টাকা আছে। এখন কথা হলো আমাদের যে ক্রেডিট গ্রোথ যেটা ছিল, আপনি যদি 2 বছর আগের ধরেন তাহলেও কিন্তু 17-18% ছিল। এরপরে এটা কমে আবার টার্গেট দেওয়া হলো 14.8, এখন কমিয়ে দেওয়া হলো 11.5, কিন্তু আমাদের অ্যাকচুয়াল কিন্তু চলছে 8.3 অ্যারাউন্ড। তো আমাদেরকে এই জায়গাটা কিভাবে একটু এক্সপান্ড করা যায়, এই জায়গাটাকে কাজ করতে হবে অনেক, যাতে আমাদের ক্রেডিট গ্রোথটা কিভাবে বাড়ানো যায়। অ্যাট দি সেম টাইম আপনি যদি পাবলিক ক্রেডিট গ্রোথ দেখেন, সেটাও ছিল অ্যারাউন্ড 44%, সেটা কিন্তু এখন আসছে বোধহয় 31% অন অ্যারাউন্ড। তাহলে যেটা হবে, আপনার যদি ইনভেস্টমেন্ট না বাড়ে, কারণ আপনি দেখবেন যে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে কিন্তু এখন প্রচুর আপনি দেখবেন এই যে কন্ট্রাকচুয়াল যে ইয়েগুলি, কন্ট্রাক্ট অর্ডার, এই কাজগুলি কিন্তু প্রচুর হচ্ছে। তো আপনাকে ইনভেস্টমেন্ট বাড়াতে হবে, পাবলিক সেক্টরও প্রাইভেট সেক্টরও। যদি ইনভেস্টমেন্ট না বাড়ান তাহলে আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হবে, আপনার যে ফান্ড ম্যানেজমেন্ট কস্ট ব্যাংকের বেড়ে যাবে। সেকেন্ড অফ অল, এই ফান্ডগুলি তো কোথাও না কোথাও যাবে, আইদার হয়তো আপনি দেখবেন যে প্রপার্টি সেক্টরে যাবে, অথবা ক্যাপিটাল মার্কেট, আর যে কোনো একটা জায়গায় পরে বুম করবে। তাহলে সেইটা যদি প্ল্যানিং ওয়েতে না হয়, তাহলে কিন্তু আমাদের একটা নেগেটিভ রেজাল্ট আসতে পারে। সেই জন্য এখনই রাইট টাইম আমাদের মনে হয় যে এই জায়গায় যদি বাংলাদেশ ব্যাংক হয়তো বা অ্যাডভান্স হতে পারে, যে লিকুইডিটি যেটা ধরেন মনিটারি যেই ইন্টারভেনশনটা করেছিল, সিআরআর, রেপো, এসএলআর এবং এডি রেশিওর যে অ্যাডজাস্টমেন্টটা করেছিল, সেটা হয়তো বা আগের জায়গায় চলে আসবে।
কারণ অনেক ব্যাংকও আবার এখন তাদের সারপ্লাস লিকুইডিটি আছে, তাহলে আবার বাংলাদেশ ব্যাংকের কাছে সেই ফান্ডগুলি সেটা হয়তো ব্যাংকিং চ্যানেলে ওইভাবে থাকবে না। তো এখানে আমার মনে হয় পলিসি ইন্টারভেনশনটা। কিন্তু এই ক্রেডিট গ্রোথের কথা যে বলছেন পাবলিক এবং প্রাইভেট সেক্টরে, মানে মানুষের মাঝে তো ওই আস্থাটা আসতে হবে যে আমি ইনভেস্টমেন্ট করব, আই উইল হ্যাভ আ লেস রিস্ক অফ রিটার্ন, এবং একটা স্পেসিফিক পিরিয়ডে, কিংবা তাদের ওই আস্থাটা আসবার জন্য কি আমরা কোনো প্রসিডিওর ফলো করছি না? এখন ধরেন এটা তো ওয়ার্ল্ড ওয়াইড, কারণ যদি আমরা তো মেইনলি আমাদের এক্সপোর্টের ইয়েটা তো 85% অ্যারাউন্ড হলো আমাদের আরএমজি সেক্টর, এবং যেই দেশগুলিতে যায় এক্সপোর্ট ওরিয়েন্টেড যে দেশগুলি, এরাই তো মোস্টলি এফেক্টেড। এখন যদি এক্সপোর্ট না বাড়ে, যেমন আমাদের লাস্ট জানুয়ারিতে আপনি যদি দেখেন আমাদের কিন্তু ইম্পোর্ট বেড়েছে, তার মানে হলো 6.69, মানে অ্যারাউন্ড 6.5%-এর উপরে বিলিয়ন ডলার কিন্তু আমাদের ইম্পোর্ট হয়েছে। তার মানে কি, ইম্পোর্ট হওয়া মানে কিন্তু আমাদের কিন্তু কর্মসংস্থান বা আমাদের কিন্তু প্রাইভেট ইনভেস্টমেন্ট শুরু হয়ে যাবে। তো এইটাকে আমাদেরকে গ্রোথটাকে কন্টিনিউ করতে হবে। তো আই মিন যেটা হলো লাস্ট 2-3 মান্থসে কিন্তু সেইটা পিক আপ করেছে। প্লাস আমাদের যে এক্সপোর্টটা যদিও কম, অ্যারাউন্ড 22 বিলিয়ন 7 মান্থে, কিন্তু ইম্পোর্ট কিন্তু লাস্ট জানুয়ারি থেকে যদি আমি ডেটা ধরি অ্যারাউন্ড 32 বিলিয়ন ডলারের মতো আমাদের ইম্পোর্ট হয়ে গিয়েছে, র মেটেরিয়ালস এবং বিভিন্ন জিনিস। তাহলে সেই জায়গাটা যদি আমরা দেখি তাহলে কিন্তু ইটস পিকিং আপ। কিন্তু এই যে এসএমই সেক্টর, যেটা স্যারও বারবার বললো, যে এই যে ক্লায়েন্ট ব্যাংক রিলেশনশিপ, সেখানে হয়তো যে রিস্ক জায়গাটা বাংলাদেশ ব্যাংকের এখানে বোধহয় আরেকটু অ্যাটেনশন দেওয়া দরকার, এবং সেই জায়গাটায় এইটা কিভাবে ডিসবার্সটা আরও কুইক করা যায়, প্রয়োজনে আরও বেশি কিছু যদি দেওয়া যায় সেইটা চিন্তা করতে হবে। জি, আমি চলে যাচ্ছি ডক্টর মোহাম্মদ ফারাসউদ্দিন আপনার কাছে। আপনি আছেন আমাদের সাথে অনলাইনে যুক্ত। আমরা কথা বলছিলাম ক্রেডিট গ্রোথ নিয়ে, এবং আমরা চাই যে পাবলিক এবং প্রাইভেট সেক্টর সব জায়গা থেকেই এই ইনভেস্টমেন্টের এই জায়গাটা বাড়বে। কিন্তু আমরা আরেকটা খবর পেয়েছি, সেটা হচ্ছে যে রিজার্ভ থেকে ইনভেস্টমেন্ট খাতে ইনভেস্টমেন্ট করা, এই রিজার্ভ ফান্ড থেকে, তো এই জায়গাটা নিয়ে আপনি কি বলবেন, এবং কতটুকু আসলে এই সেক্টরগুলোকে ইনভলভ আমরা করতে পারবো? আপনাকে অশেষ ধন্যবাদ। অনেকগুলো প্রশ্ন আসছে, ভালো ভালো কমেন্টস করেছেন। প্রথমে হলো আস্থা, ব্যাংকিং সিস্টেমে আস্থা। এখন বাজারের খবর যারা রাখেন তারা জানবেন যে বেশিরভাগই আমানতকারী বেসরকারি ব্যাংক ছেড়ে সরকারি ব্যাংকে যাচ্ছেন। আপনারা স্বীকার করবেন কিনা জানি না, কিন্তু সেটাই এখন হাকিকত। কারণ হলো বেসরকারি ব্যাংক সব সময় মুনাফার সন্ধানে থাকে। জি, তো তাদের মুনাফা যেহেতু আগে অনেক হতো, সেই জন্য যে যারা ব্যাংকের মালিক তারাই কিন্তু শিল্পপতি, তারা কিন্তু আর ইনভেস্টমেন্ট করতে চাইতেন না অন্য জায়গায়। সেই জন্য বেসরকারি খাতের বিনিয়োগটা স্থবির তো নয়, কমে যাচ্ছে। এখানে আমি শুধু তাদের দোষ দেব না, সরকারের কর্তব্য এমনভাবে নীতি নির্ধারণ করা এবং বিনিয়োগকারীদের সঙ্গে পরামর্শ করা যাতে তারা উৎসাহিত বোধ করে 700 বিলিয়ন ডলার মানি লন্ডারিং এ বাইরে না পাঠিয়ে যাতে দেশে বিনিয়োগ করে। এটা এক নম্বর। 2 নম্বর হলো ওই তারল্য সংকট আছে কি না নাই বোঝা গেল না। কোনো কোনো সময় বলা হচ্ছে যে তারল্য সংকট আছে, আর কোনো কোনো সময় বলা হচ্ছে নাই। তারল্য সংকট যদি থাকবে তাহলে বেসরকারি ব্যাংকগুলো এত এত সুদ কি করে মাপ করছে, এবং সুদ মাপের ব্যাপারে কিন্তু কোনো নিয়ম নীতির বালাই নেই। কাজেই যাকে যখন খুশি সুদ মাপ করে দেওয়া হচ্ছে, এটা কিন্তু অবিলম্বে বন্ধ করা উচিত। আমি প্রথমে বলেছি। আপনার যে পরবর্তী যে বড় প্রশ্ন, এটা খুব বড় প্রশ্ন আমাদের দেশে। আমি বলবো এটা সরকারের বিশাল কৃতিত্ব এবং আমাদের যারা পরীক্ষিত, গতিময়, দক্ষ উদ্যোক্তা, তাদের দক্ষতার ফলে আমাদের এখন একটা 44 বিলিয়ন ডলারের একটা রিজার্ভ আছে। এই ব্যাপারে আমি আশা করি সরকার খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। রিজার্ভের প্রথম দাবিদার হলো খাদ্য আমদানি। যদি খোদা না খাস্তা কোনো কারণে বাংলাদেশে খাদ্যের অভাব হয়, তাহলে ওইটাকে একেবারে
ওয়ার্ল্ড ফুটিংয়ে আমদানি করতে হবে, এই জন্য রিজার্ভ 1 নম্বর। 2 নম্বর হলো যাতে যে প্রচন্ড উন্নয়নের গতিটা ধরে রাখা যায় সেই জন্য মূলধনী যন্ত্রপাতি এবং কাঁচামাল আমদানি করা, এই দুটো বিষয় হলো রিজার্ভের জন্য সবচেয়ে বড় প্রয়োজন। সাধারণভাবে একটা নীতি আছে যে রিজার্ভ জিডিপি রেশিও একেবারে তাই যদি হয়, তাহলে আমাদের যদি এখন যা জিডিপি আছে তাতে কিন্তু রিজার্ভটা 52-53 বিলিয়ন ডলারে যাওয়ার আগ পর্যন্ত এই রিজার্ভকে স্পর্শ করা আমার মতে খুব বিপজ্জনক হবে। রিজার্ভ ফান্ড থেকে টাকা নিয়ে আমরা ওই মেগা প্রকল্পে বা বড় উন্নয়ন প্রকল্পে ব্যবহার করব কিনা, সাধারণভাবে নীতিগতভাবে অর্থনীতিবিদরা, কেন্দ্রীয় ব্যাংকাররা এই প্রস্তাব সমর্থন করবে না। আমি কারণ হিসেবে বলতে চাচ্ছি যে খাদ্য আমদানি এবং যন্ত্রপাতি ও মূলধনী যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানির জন্য এই ফান্ডটাকে রিজার্ভ রাখতে হয় এবং এটা সাধারণ নিয়ম অনুসারে এই রিজার্ভ জিডিপি রেশিওটা শতকরা 15 হওয়া বাঞ্ছনীয়। তাহলে 51 বিলিয়ন ডলার হওয়ার আগে এতে হাত দেওয়া বোধহয় ঠিক হবে না। তবে হ্যাঁ, যদি কোনো বিশেষ প্রকল্প থাকে সরকার প্রধানের নজরে, একটা বিশেষ প্রকল্পের জন্য এখান থেকে কিছু অর্থ নেওয়া যেতে পারে, কিন্তু এটা নিয়ম হয়ে যাওয়া ঠিক হবে না। তাহলে বলতে পারেন যে বিকল্প অর্থের সন্ধান। বিকল্পের অর্থের সন্ধান হলো খুব শক্তভাবে মানি লন্ডারিং দূর করা এবং এই যে রাজস্ব জিডিপি যে রেশিওটা আমাদের দেশে মাত্র 10 এবং কোনো দেশেই, সাউথ এশিয়ার কোনো দেশেই 17 কম নয়, এটাকে আমাদের বাড়াতে লাগবে, কর বাড়াতে হবে। এবং তার পূর্ব শর্ত হিসাবে এই যে অটোমেশন অফ ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন, 1983 সনে আমি যখন ডেপুটি সেক্রেটারি তখন একটা প্রজেক্ট নিয়েছিলাম ইউএনডিপির সহায়তা, সেই প্রজেক্ট এখনো শেষ হয়নি। প্রজেক্টটাকে শেষ করতে হবে, অটোমেশন করতে হবে, আমাদের সিস্টেমকে ইমপ্রুভ করতে হবে, যারা কর আদায় করেন, আমরা যারা কর দেই, সবাইকে বুঝিয়ে শুনিয়ে কর রাজস্ব নিতে হবে। এখানে রাজস্ব বাড়াতে হবে। বিনিয়োগ, ঠিকই বলেছেন মাসুম সাহেব, বিনিয়োগ আপনিও বলেছেন, বিনিয়োগ এখন হলো বিনিয়োগ জিডিপি রেশিও 31, আমাদেরকে এর মধ্যে যেতে হবে 40-এ। তখন এই 2 অঙ্কের জিডিপি গ্রোথ হবে। আমরা আমাদের যে সোনার বাংলার কল্যাণ রাষ্ট্রের দিকে যে আমাদের যাত্রা, সেটা আরো দ্রুত গতি হবে। এবং যদি আপনি বলেন যে তারল্য সংকট আছে, তাহলে বড় শিল্পের জন্য ঋণ দিতে তো তারল্য সংকট নাই। সেটা দেখা যাচ্ছে শুধু অতি ক্ষুদ্র ক্ষুদ্র এবং কুটির শিল্পের জন্য। এটা কিন্তু অর্থনীতির ব্যাকবোন হতে যাচ্ছে, এটাকে লালন করা অবশ্যই জরুরি। জি, অনেক ধন্যবাদ। আপনার কাছে আবারও ফিরবো। আমরা তো এই যে সমস্যাগুলো, এগুলোর মধ্য দিয়ে যেতে হবে, কিন্তু কিভাবে এখান থেকে বের হয়ে আসতে পারবো, পলিসি থাকার সত্ত্বেও এটাকে ইমপ্লিমেন্টেশন করা কিংবা কিছু কিছু ফাইন টিউনিং এখনো প্রয়োজন রয়েছে। আমি যদি একটু বলি, বাংলাদেশের যে ব্যাংকের অ্যাক্ট, ব্যাংক কোম্পানি অ্যাক্ট যেটা, সেটা ভেরি রিসেন্টলি অ্যামেন্ডমেন্টের কথা হচ্ছে। তো এই বিষয়টা আপনার কাছে, যে অ্যামেন্ডমেন্ট হলে আমরা কি বেনিফিটস পেতে পারি, কি পলিসি চেঞ্জ হতে পারে এই জায়গাটা? আমি একটু স্যারের সাথে আপনার রিজার্ভের ইমপ্লিমেন্টেশন নিয়ে একটু কথা বলে আসি। স্যার যেমন বললো যে 51 বা 52-53 বিলিয়নের আগে এখানে হাত দেওয়াই ইয়ে না। আরেকটা আমাদের যদি ব্যাকগ্রাউন্ডের যদি দেখি, 2001-এ আমাদের কিন্তু রিজার্ভের পরিমাণ $1 বিলিয়ন এবং সেইখান থেকে কিন্তু হাত ধরে আজকে 44 বিলিয়নে আনা হয়েছে। এবং এই যে আমাদের বিদ্যুৎ খাত এবং আপনার পায়রা বন্দরের জন্য যেটা, তো যদিও অ্যামাউন্টটা খুব কম, স্যার যেমন বললো যে 50-র নিচে এটা চিন্তা করাটা ঠিক না। যদিও আমরা যদি সিঙ্গাপুর বা হংকং বা সেন্ট্রাল ব্যাংক অফ চায়না, তারা দেখেছি কিছু সময় কিন্তু খুব রানিং, যেটা ওই যে স্যার বললো যে ফুড খুব ইমার্জেন্সি, ওই সব ক্ষেত্রে তারা
এই ফান্ডটা ব্যবহার, রিজার্ভের ফান্ডটা ব্যবহার করে। আবার অন্যদিকে আপনি যদি রিজার্ভের ফান্ড ব্যবহার না করেন সেটাও তো আইডেল পড়ে থাকে। কিন্তু এই রিস্ক, যেমন ধরেন আপনার জানুয়ারিতেই অ্যারাউন্ড 7 বিলিয়নের মতো আপনার ইম্পোর্ট হয়, তাহলে তো আমাদের 6 মান্থ, ওই হিসাব করলে তো 6 মান্থেরও আমাদের কিন্তু রিজার্ভ নেই, যেটা অনেক দেশেই বা স্ট্যান্ডার্ডভাবে চিন্তা করে যে এটা 10 মাস হওয়া উচিত। তো 3 মান্থসের যেইটা, সেটা কিন্তু ওই ইয়ে থেকে এখন বের হয়ে গেছে অনেকেই। আর এখন আপনি যে কোয়েশ্চেনটা আসছে যে পলিসি কি ইন্টারভেনশন, ইয়েস, যেমন এখানে অবিরাম স্যারদের মতো যারা, ওরা অনেক চেষ্টা করে যাচ্ছে এবং সেটার যেটা রেজাল্ট এখন আমাদের রিসেন্টলি আপনার ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট 2021 যেটা অ্যামেন্ডমেন্ট করছে, সেখানে কিন্তু এই যে ডিফল্টার যারা, এখানে উইলফুল ডিফল্টারের ডেফিনেশনটা নিয়ে আসতেছে এবং প্রতিটা ব্যাংকে 2টো করে কমিটি করা, এই আইনে খসড়ায় সেটা আছে, এবং সেটাকে যদি আবার উইলফুল ডিফল্টার করা হয় তাহলে কিন্তু আবার সেটা বাংলাদেশ ব্যাংকে তার একটা আপিলের ফোরামও থাকবে। এবং এই কনসেপ্টটা যেটা আমাদের অলরেডি ইন্ডিয়াতে অলরেডি আছে, যেমন আপনার ইন্ডিয়াতে আমাদের ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট 2013 সেকশন 447 এবং 448 ওনাদের ওখানে ডিফাইন করা উইলফুল ডিফল্টার, এবং তাদের পানিশমেন্টটা অনেক হার্শ। বাংলাদেশে যেটা হয়, ধরেন অনেকেই ইনোসেন্ট লোকও এখানে কিন্তু সাফার করে, যারা কিন্তু এই ডিফল্টের কোনোভাবেই দেখা যায় থার্ড পার্টি মর্গেজ, দেখা যায় আপনার যে গ্যারান্টারের সাইন সে নিজেও বুঝে নেয় বা সামহাও তার ইয়েটা ম্যানিপুলেশন হয়েছে, অনেকেই সাফার করে। তো এই জায়গা থেকে যারা অ্যাকচুয়ালি কালপিট তাদেরকে যে একটা হার্ডশিপে আনা, এবং এই খসড়ার মধ্যে কিন্তু তাদের বিদেশ ভ্রমণ বন্ধ, ফার্স্ট ক্লাসে চড়া, মানে অনেক ধরনের রেস্ট্রিকশন নিয়ে আসতেছে, এবং এটা একটা তাদের একটা ডাটাবেস হবে, যেটা আমাদের যেমন সিআইবি এখন নতুন খসড়ায় বোধ হয় ক্লজ 37-এ তাদের একটা, এই যারা উইলফুল ডিফল্টার তাদেরও একটা লিস্ট হবে। এতে যেটা হবে, দেখা যাবে যে আমাদের এই যে কালচারটা যদি ইমপ্লিমেন্ট করা যায় তাহলে এই কালচারটা অনেক অংশেই কমবে। বাট এটার সাথে সাথে আমার মনে হয় কিছু ডিস্টর্শন আমরা করেছি এই আইনটায়, যেটা একটু চেঞ্জ করা উচিত বা এটা হাত দেওয়া উচিত। সেটা হলো আমাদের যেমন ডিফল্টার ডেফিনেশনের 5 গগ, এইটাকে যেমন আগে ছিল আপনার সাবস্ট্যান্ডার্ড, ডাউটফুল এবং ব্যাড লোন, সেটা হলো 3 মান্থস, 9 মান্থস অ্যান্ড 12 মান্থস। এইটাকে বাড়িয়ে 9 মান্থস, 12 মান্থস অ্যান্ড এক্সটেন্ড করা হয়েছে, এইটাকে ধরতে হবে। আরেকটা যেটা হলো আমাদের 10 গগ এবং আপনার 15 গগ এবং 15-10, এখানে 4 জনের, আগে ছিল 2 জন ডাইরেক্টর হতে পারতো, এখন সেটাকে 4 জন করা হয়েছে। অনেক ব্যাংকে এক ফ্যামিলি থেকে 6 জনও আছে। আরেকটা যেটা হলো যে একজন 2 টার্মস ইয়ে করা, এখন সেটাকে 3 টার্মস করছে, 9 ইয়ার্স। সেই জায়গাটা বোধহয় একটু ঠিক করতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য, এবং ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। যদিও অনলাইনে, তারপর আপনার কাছ থেকে অনেক কিছু শুনতে পেরেছি, জানতে পেরেছি এবং আপনার মতামত শুনতে পেরেছি। অনেক ধন্যবাদ। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে দুজনকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আজকের মতো আমি শারমিন মিশু বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।